তিনটা অণু মিলে গঠিত হয়। ক্লাসটা করতেছে তো এই যে ডাইমার, এটা একটা ডাইমার। এই যেটা কি হয়েছে, একটা হচ্ছে কি লিখছিলাম, অ্যাসিড লিখছিলাম, কার্বক্সিলিক অ্যাসিড। এটা কি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড আর সি ডাবল এস। এই যে দুইটা অণু মিলে ভাবে পরস্পরের সাথে যুক্ত হয়, এটাকে কি হয়, হাইড্রোজেন বন্ধন, এটা বলে ডাইমার। টাইমার মানে কি, এনে কি দুটি অণু যুক্ত হয়েছে না, দুটি অণু। আর ট্রাইমার মানে কি, ট্রাইমারেতে কয়টা অণু যুক্ত হবে দেখি। হ্যাঁ, তিনটা অণু মিলে ট্রাইমার গঠিত। এটা কি ফিগার, ফিগার হচ্ছে ডাই, ডাই এমিয়ার, ডাইমারক এরা কার, কার্বক্সিলিক অ্যাসিড আর সি ডাবল এস। আমি ট্রাইমার গঠন করি, টাইমার কি, টাইমার যদি আমি ই করি যে নাইট্রাইল এলাকায়, নাইট্রাইল এলাকায় কার্বন, ক্লোরিন, নাইট্রোজেন, নিবন্ধন কার্বন, এনারটাতে কার্বন, তারপরে সে দাগ দিয়ে দেই নাইট্রোজেন, যদি একক বন্ধন এনে দেই ক্লোরিন, তারপরে এনে দেই একক বন্ধন, এনে দেই দ্বিবন্ধন, এই দেখ নাইট্রাল, এই যে একটা অণু, এই যে একটা অণু, তারপরে এই যে একটা অণু, এই যে একটা অণু, এই জায়গায় তিনটা অণু আছে। এই যে তিনটা অণু মিলে কি হয়েছে, ট্রাইমার। টাইমার অফ এনআইআই টিআরআই, বুঝছিস? আচ্ছা, আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়বো, যেমন তোর যেটা আরো ট্রাইমার আছে, ডাইমার গঠন করা হয়, ট্রাইমার যেমন এই যে ধর আরেকটা দেখাই, এ ডট 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 এইচ, এইচ ডট 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 এফ, এইচ এফ ডট ডট ডট, কিন্তু সবই খালি ডট ডট হলে চলে, এগুলো কিছু করা লাগছে, এনে একটু বেহাল কি হলো এটা, কিছু হলো না। এই দাগটা একটু এদিকে আসবে, এদিকে এটা এনে এটা কাটা যাবে, এই জায়গায় ডট ডট, আর এই জায়গায় যেটা আরেকটা করবো, কিছু এই যে ডট ডট, 1 2 3 4 5 6, ঠিক আছে। এটা এটার নামে দাগ নতুন করা হয়, এফ এইচ এইচ এফ এফ, এবার দেখি কেমনে বলো, 1 2 3 ডট 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 ডট, এটা কি, এটা হচ্ছে টাইমার কার, এইচ, এইচ এর টি আর আই। তো এটা যে আমরা হাইড্রোজেন বন্ধন শেষ, কারণ আমরা যেটা পড়বো মেন পড়া, এটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। দেখা যায় তো, আনিকা, ওই আনিকা, তোর কি হয়েছে, কথা তো আজ থেকে,
কথা আহে না। আরে হুনি কিন্তু কথা বেজা যাইতেছে। দেখ তুই আমার লাগে যদি করস মানে একটু অনেক বড় ভালোই সময় লাগবে যদি লগে লগে কন্ট্রিবিউট করস আর দ্রুত বুঝবি সহজ তাহলে মনে কর তাড়াতাড়ি শেষ হবে। এত বেশি বাংলা লেখা নাই, আছে তবে একটু বুঝার জিনিস বেশি আছে। তো দেখ প্রথম যেটা আমাদের নির্ণয় করবো সেটা হচ্ছে কেন্দ্রীয় মূল। রেসপন্স করিস কেন্দ্রীয় মূল CNTRAL সেন্ট্রাল অ্যাটম ATU। কেন্দ্রীয় মূল কিভাবে চিনবি? দেখ যেমন আমি তোদের একটা উদাহরণ দিই, এ এই পাশে বি এই পাশে বি। এখন কদি এই জায়গায় কেন্দ্রীয় মূল কোনটা ব্যাপারে বন্ধন আছে আনিকা? হ্যাঁ এ হচ্ছে কেন্দ্রীয় মূল। কেমবে বুঝলাম এটা কেন্দ্রীয় মূল সেন্ট্রাল অ্যাটম? এখন কদি তুই এটা কিভাবে বুঝছস এটা কেন্দ্রীয় মূল কি দেখে না আন্দাজে কইছস? আচ্ছা দেখ সাধারণভাবে বোঝা আর কি সাধারণ দৃষ্টিতে এটা যদি কেন্দ্রীয় মূল না হয়, এ কি আছে ওর সাথে যুক্ত আছে ওর সাথে যুক্ত আছে, কিন্তু বি তো বি এর সাথে যুক্ত নাই, যুক্ত হবার নিয়ে কি যুক্ত হবার নিয়ে অবশ্যই এর সাহায্য লাগছে। মানে যে মৌলটা প্রত্যেকটা তোর অন্যান্য মৌলের সাথে প্রত্যেকটা মৌলের সাথে যুক্ত থাকে এই হচ্ছে কেন্দ্রীয় মৌল। বুঝছো? যেমন হচ্ছে যেটা ওয়াটার, H2 ওয়াটার, বা ওয়াটারে কিভাবে লেখা যায় ও এইচ এইচ। এই জায়গায় কেন্দ্রীয় মৌল কোনটা? অবশ্যই অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম। যেমন যদি এনে তো তিনটা মৌল আছে, তিনটা চারটা বেশি আছে, যদি দুইটা মৌল থাকে তাহলে কোনটা কেন্দ্রীয় মৌল এটা কিন্তু বুঝি। তো দুইটা যদি মৌল থাকে এ আর বি তাহলে এটা কোনো কেন্দ্রীয় মৌল নেই, এই দুইটাই কি? এই দুইটা হচ্ছে সাইড অ্যাটম। সাইড অ্যাটম। বুঝছিস? আচ্ছা তো দেখ তুই কি মাইক্রোফোন আমার মিউট করস? মিউট করার কি দরকার, খুলে রাখ। মিউট করলে বারে বারে টাচ করে করে এই করুন নাকি? কেন্দ্রীয় মৌল চিনবার উপায় বাংলায় পাকিস্তানি ভাষা লিখে দিলাম, চেনার উপায় চিনবার। এক নাম্বার হইছে যৌগে যার ধারণ সংখ্যা বেশি হয় সে কেন্দ্রীয় মৌল। সাধারণভাবে তুই চিনা পারবি, তারপরে আমি কিছু ট্রিক শিখে দিই। লিখে দে যৌগে যার জারণ জারণ সংখ্যা বেশি। জারণ সংখ্যা নির্ণয় 9 10 শিখছস? বেশি হয় কয় না কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। বা কি লিখলাম? সে কেন্দ্রীয় মৌল। যেমন কি, যেমন ধর যেটা আমি H2SO4 নিলাম, H2 এই জায়গায় কি হাইড্রোজেনের জারণ মান +1, সালফারের কত +6, অক্সিজেনের কত -2। এটাকে নির্ণয় করা হয় দেখেন তো জানো যে +1 দিয়ে ইনটু ওই যে 2 আছে যোগ দিয়ে এর মানে x যোগ দিয়ে যে -2 অক্সিজেনের কয়টা অক্সিজেন? 4টা অক্সিজেন। এভাবে শূন্য, এই জায়গা থেকে x এর মান বের হয়, x = 6। এগুলো তো পারো তাই না? এই পারিস না ডি? কিভাবে কথা বলিস? আমি তো তোর কথা বুঝি না, মেজাজ কিন্তু গরম হইতাছে। অন্যদিন কথা কিভাবে ক্লিয়ার থাকে, আজকে কোনো কথা ক্লিয়ারই না। তারপর 2 নাম্বারে দেখ, 2 নাম্বার হচ্ছে যে সর্বোচ্চ সর্বোচ্চ কানেকশন কানেকশন বা বন্ড গঠন করতে পারে। মোবাইল কি খালাতো ভাইটা নাকি অন্যটা? করতে পারবে সে হলো
সে হলো কেন্দ্রীয় মৌল, যে সর্বোচ্চ বেশি বর্ণ গঠন করে। 3 নাম্বার একটা জিনিস লিখে দিই, হচ্ছে যে হাইড্রোজেন আর ফ্লোরিন কখনো কেন্দ্রীয় মৌল হবে না। এর জন্য ওগুলো এত কিছু জানার দরকার নেই, কারণ এইগুলো পরীক্ষা মৌল হবে না। 4 নাম্বারে যেটা সর্বশেষ, যার তড়িৎ ঋণাত্মক, ঋণাত্মকতা মান কম কম হবে হবে সে কেন্দ্রীয় মৌল হিসেবে কাজ করবে, হিসেবে কাজ করবে। শেষ। তো এবার দেখ, যেমন যেমন এই যে আমি একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এর মধ্যে কি, এর মধ্যে হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান কম, ইলেকট্রোনেগেটিভিটি কম, তড়িৎ ঋণাত্মকতা কতা কি কম। আর এই যে অক্সিজেনের কি, অক্সিজেনের এসে বেশি। যার কারণে কি, তার কারণে এই যে কার্বন এসে কি, কার্বন এসে সেন্ট্রাল অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় মৌল। এই বুঝছিস? আচ্ছা, তখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ব্যালেন্স। মৌলে BALENC, ব্যালেন্স ইলেকট্রন, BALENC ইলেকট্রন নির্ণয় নির্ণয় করার পদ্ধতি একদম সোজা, তুই পারস, ক্লাস 8 এর পড়া পড়াইতেছে। যেমন কি, যেমন মৌলগুলোর নাম যদি লিখি আমি, মৌলগুলো নিষ্ক্রিয় মৌলের নাম, প্রথমে কি আছে, প্রথমে আছে কি হাইড্রোজেন, দ্বিতীয়তে কি আছে হিলিয়াম, তারপরে তৃতীয়তে হাইড্রোজেন, হিলিয়াম, ওকে হাইড্রোজেন কি লেখবানছি পাগল হইছি, হিলিয়াম, নিয়ন, 3 নাম্বার কি হবো আর্গন, 4 নাম্বার হচ্ছে ক্রিপ্টন, 5 নাম্বার কি জেনন, ষষ্ঠ পর্যায়ে কারা আছে, ষষ্ঠ পর্যায়ে আছে রেডন। কিসের জন্য লিখলাম বুঝবি দেখ, যেমন আমি যে একটা মৌল নিই, খেয়াল করিস, নাইট্রোজেন, নাইট্রোজেনের কত 7, এর যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3। তো বিষয় হলো যেটা, এখন এই নাইট্রোজেন 7, নাইট্রোজেন কার কার মাঝখানে আছে, দেখে যে এগুলা যদি আমি করি, এনে কত হবো, এনে হইছে ওর কত, ওর হইছে 2, তার নামে 8 যোগ করলে 10, ওর হইছে 8 যোগ করলে 18, ওর নামে 32 যোগ করলে কত হয়, 18 যোগ করলে 36, তার নামে 18 যোগ করলে 54, ওর নামে 32 যোগ করলে 86। এগুলো এদের পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। তো এই যে দেখ 7 যা আছে, 7 কার 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 মাঝখানে আছে, 2 আর 10 এর মাঝখানে না। আচ্ছা, তো এই 7টা আমরা কিভাবে লিখবো, দেখি 7টা কিভাবে লেখা যায়, যদি জানো তাহলে লিখে দিচ্ছি। যে যে নিচে আছে, নিচে আছে কারা, নিচে আছে হিলিয়াম, উপরে আছে বেশি আছে কারা নিয়ন। তো এই যে প্রথমে হিলিয়াম লেখলাম, হিলিয়াম লিখলাম মানে এই যে 2টা ইলেকট্রন গেল না, তারপরে বাকি যে সর্বশেষ ইলেকট্রন আছে কি লেখা যায় 2s2 2p3, হিলিয়াম লেখা এটা লেখা। তো এই জায়গায় এই যে সর্বশেষ কক্ষপথেতে মানে কি 2 নাম্বার কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 2টা আর 3টা, কয়টা গো 5টা। এই যে এন এর ভিই,
মানে ব্যালেন্স ইলেকট্রন সমান সমান কয়টা? 5টা। ধরুন আমি আরেকটা উদাহরণ দিই, আমি অক্সিজেন লিখি, অক্সিজেনের কয়টা? 8। 1s2 2s2 কত 4। এটা এর দুটার মাঝখানে আছে, তো নিচে কোনটা আছে? নিচে হচ্ছে হিলিয়াম। তো অক্সিজেনটা আমি এভাবে লেখা যায়, অক্সিজেন আর প্রথমে কি লেখা যায়? হিলিয়াম, তারপরে কি লেখা যায়? তারপরে এই যে 2s2 2p4। তার মানে কি, এই যে অক্সিজেনের ভিই ভ্যালেন্স ইলেকট্রন কত? এই যে 2 আর 4 কত? 6। এই বুঝছিস? আচ্ছা তাহলে যে এটা হল কবি, যেটা হল কবি, আমি এই পাশে দাগ দিই, যেটা কবি, যে আমি যদি যেটা লিখি সালফার, সালফারের কটা? এটা তো মানে মুখে মুখে করা যায়। 1s2 2s2 2p6 10টা হলো না? তারপর কত? 3s2 3p4। তার মানে কি, এখন সালফারের দাম এবার লিখি, সালফার কতর মাঝখানে? 10 আর 18 এর মাঝখানে। তো নিচে কোনটা আছে? নিচে হইছে নিয়ন 10, উপরে হইছে 18। তো নিয়নের দাগে লিখে নিই, যে নিয়ন লিখলাম, তার মানে 10টা গেল গা, এই যে জায়গা থেকে এই 10টা গেল গা। অন্তে রইলো কয়টা? রইলো হইছে 3s2 3p। মানে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবার গেলে এই যে তার নিচে যে ইলেকট্রন নিষ্ক্রিয় মৌল আছে সেটা একসাথে লেখে তারপরে থেকে ইলেকট্রন বিন্যাস করা যায়। তার মানে এই জায়গায় ব্যালেন্স ইলেকট্রন কয়টা হবো ক? হ্যাঁ, সালফারের ভি ইকুয়াল কত হবো? 6। ব্যালেন্স ইলেকট্রন কাকে বলে? ব্যালেন্স ইলেকট্রন এই যে কোন মৌলের যোজ্যতা, যোজ্যতা স্তরের ইলেকট্রন, ইলেকট্রন ইলেকট্রন সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা স্তর মানে সর্বশেষ শক্তি স্তর, ওই মৌলের ব্যালেন্স কি বলে? যোজ্যতা ইলেকট্রন বা ব্যালেন্স ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন, ইলেকট্রন বা BALENC ব্যালেন্স ইলেকট্রন। তো আমরা যদি একটু ডিপে যাই, একটু দাঁড়ান দিই, যেমন এবার 26 পারবি, তারপরে আমি দেখাইতেছি, কারণ এগুলো পরীক্ষার মধ্যে আয় আয় বলতে মানে আমরা যদি প্র্যাকটিস করবো মানে এগুলো বেশি কাজে লাগে। 2p6 10টা গেল বা 3s2 12 3p6 18, তারপর কত? 3p এর পরে কত? 3d, 3d তারপর কত? 4s2 20 20 আর 6 26। তো আমরা যদি এফিটা করবার যাই, তাহলে দেখায় নিষ্ক্রিয় মূল্য কোনটা নেওয়া লাগবো ক? 26 18 আর 36 এর মাঝখানে আছে, এটা কত নেবো? 36 নেবো। এটা শিখলে তখন, হ্যাঁ দাদা, মানে তোর যে মনোযোগ নেই বোঝাই যায়। নিচেরটা কত? আর্গন নেবো। তারপরে যে আর্গন নিলে 18 পর্যন্ত শেষ, এ পর্যন্ত শেষ। তখন তারপরে কি থাকবো? তারপর থাকবো যে 4s2 বা 3d, তারপরে 3d6 বা 3d6 4s2। তার মানে এখন এই জায়গায় কি হবো? এই জায়গায় Fe এর কি ব্যালেন্স ইলেকট্রন কত হবো? যে 6 আর 2 কত? 8। এখন আমরা যদি হিলিয়াম নেই, না হিলিয়াম বলে হাইড্রোজেন নেই, হাইড্রোজেন নিলে কত হবো? 1s2। কি হবো? হাইড্রোজেনের ব্যালেন্স ইলেকট্রনের তার কোনো কিছু নাই, ব্যালেন্স ইলেকট্রন কত? Ve সমান সমান 1। নিষ্ক্রিয় মূলত এত সহজে তো ইয়ে যায় না, তোর ইলেকট্রন বিন্যাসে যায় না। ব্যালেন্স ইলেকট্রনের জন্য নিষ্ক্রিয় মূলের তোর ব্যালেন্স ইলেকট্রন শূন্য, যদি থাকতো তাহলে তো তোর রিয়াকশন নেই পেতো।
কি এর জন্য যায় না, যেসব ব্যালেন্স ইলেকট্রন নেই, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ফাঁকা থাকে না। ম্যাগনেসিয়ামের কি হবো? ম্যাগনেসিয়াম তো সোজা, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, প্রথমে নিম কি নিয়নের 10 আর 3s2। তো ম্যাগনেসিয়ামের কত হবো? 2। এই যে পেরে গেছো গা, তো ব্যালেন্স ইলেকট্রন সেখানে আমি শেষ। এমসিকিউ তে পারে, এমসিকিউ তে পারে যে নিচের মৌলটির ব্যালেন্স ইলেকট্রন কত, তখন তুই ইলেকট্রন বিন্যাস করে করে দেওয়া পারবি। আমি তো আমি মনে করি যে তুই একেবারে শূন্য পারস, কিছুই পারস না, এই জন্য আমি করে লেখা লেখা বুঝালাম। কারণ ওই যে যদি মুখে কুয়ে দেই যে যুদ্ধতা কাকে বলে বা যুজনী কাকে বলে, তে পারস না, তাহলে লেখে লেখা বুঝালাম। নয় আমি মুখে কুয়ে দিতাম সর্বশেষ কক্ষপথে, ওই যে এই এক লাইন লিখে দিতাম, এই লাইনটা লিখে দিতাম, কারণ আবার প্র্যাকটিসও করার লাগে। কি করুন ক? আচ্ছা, ব্যালেন্স ইলেকট্রন আশা করি কোনো প্রশ্ন নাই। তো এখন আমরা আসল পড়ায় এতক্ষণ যা পড়ালাম এটা বেসিক। এখন আমরা লুইস ডট স্ট্রাকচার অঙ্কন করার টিপ শিখুন, একটা একটা করে টিপ শিখবো, একটা একটা করে ই করবো, স্ট্রাকচার অঙ্কন করবো। তো আমি 2 ধাপে লিখি। প্রথমে আমি এই জায়গায় লিখি লুইস, LEWIS, লুইস ডট, সবগুলাই বড় হাতে, যেমন ডাব্লিউ ছোট হাতে, স্ট্রাকচার STRUCTUR, স্ট্রাকচার অঙ্কন, অঙ্কন করার কয়টা কৌশল দিব তারে? 5 স্টেপ। যে স্টেপ পছন্দ হয় স্টেপ করবো, সেই স্টেপে করবা না, সবগুলো স্টেপই নাম। দেখ যদি সৃজনশীল আমি যে প্রথমে বলে নিচ্ছি যে তুই এটা যদি না শিখস, তাহলে তুই হয়েছে যে একটা হাইব্রিডাইজেশন বুঝবি না। এজন্য আমরা শিখতেছি। আমি প্রথমে স্টেপ লেখা দিব, তার স্টেপ মুখস্থ করার দরকার নেই। তুই এই যে লেখতাছি একবার স্টেপটা পইরা পইরা 1-2 বার করে আমার লাগে 2-4টা প্র্যাকটিস করবি, তারপরে দেখবি তোর ওই যে জৈব যৌগের নামকরণ করার মতো তুই এসে যেটা অটোমেটিক পারবি। কিন্তু তুই যদি বলে যাস এর কারণে আমি তোর স্টেপ শিখাইতেছি, কারণ জৈব যৌগের নাম যখন তোর ধরি সব তুই পারবি না, ভুলে যাবি। কিন্তু স্টেপ গুলো যদি পড়স আবার ফিরে মনে পড়বে। এজন্য এটা করলে যে হাইব্রিড সহজ হবো তুই তখন বুঝবি। STEP, স্টেপ 1। স্টেপ 1 কি কইছে? আচ্ছা আমি ক্লাসটারই করি।